স্বল্পমেয়াদী অর্থায়নের যে আরও দুইটা গুরুত্বপূর্ণ যে হাতিয়ার, সেটা হচ্ছে বাণিজ্যিক কাগজ আর একটা হচ্ছে ব্যাংক ঋণ ব্যবস্থাপনা। তো ব্যাংকটা দেখো, বাণিজ্যিক কাগজটা নিয়ে এইগুলো আলোচনা আছে, আর ব্যাংক ঋণ নিয়ে এগুলো আলোচনা আছে। তো বাণিজ্যিক কাগজটা কি দেখো, বাণিজ্যিক কাগজ হচ্ছে একটি স্বল্পমেয়াদী জমানতবিহীন এবং হস্তান্তরযোগ্য প্রতিজ্ঞাপত্র, যা সাধারণত বড় এবং আর্থিকভাবে সুপ্রতিষ্ঠিত কোম্পানিগুলো তার স্বল্পমেয়াদী তহবিলের চাহিদা মেটানোর জন্য ইস্যু করে থাকে। এটি মুদ্রা বাজারের একটি জনপ্রিয় হাতিয়ার, যা সরাসরি মুদ্রা বাজারে বাট্রায় বিক্রি করা হয়। অর্থাৎ বাণিজ্যিক কাগজ হচ্ছে একটা স্বল্পমেয়াদী এবং জমানতবিহীন কাগজ, যেটা বড় কোম্পানিগুলো নেয় সাধারণত। ঠিক আছে, কোম্পানিগুলো স্বল্পমেয়াদী চাহিদা মেটানোর জন্য ইস্যু করে থাকে। বাণিজ্যিক কাগজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জমানতবিহীন, এটা আমরা গতদিন পড়ছিলাম যে স্বল্পমেয়াদী, আমাদের এর মেয়াদ সাধারণত 3 মাস থেকে 270 দিন পর্যন্ত হয়। আর এটা কি, বাট্রায় বিক্রি করা হয় ডিসকাউন্ট প্রাইসে, অর্থাৎ যদি এটার প্রাইস লেখা থাকে, গায়ে লেখা থাকে 1900, ধরো লেখা আছে গায়ে 1900 টাকা, কিন্তু তোমার ম্যাচ শেষে এটারে পরিশোধ করতে হবে 2500 টাকায়। আর এই যে মাঝখানে যে গ্যাপটা, যে 600 টাকার গ্যাপ, এই 600 টাকাই হচ্ছে কি, এই যার কাছ থেকে আমি এইটা দিব তার লাভ। দেখো, বাণিজ্যিক কাগজের দুইটা অনেকগুলো সুবিধা আছে। কোম্পানির জন্য কি, ব্যাংক ঋণের তুলনায় খরচ কম এবং কোনো প্রকার বন্ধকি নাই। তহবিল ব্যবহারের নমনীয়তা, কোম্পানির সুনাম বৃদ্ধি পায়। যদি আমি বাকির টাকা নিয়ে বাকিতে টাকা আবার যদি ঠিকঠাক মতো পরিশোধ করি, কোম্পানির সুনাম বৃদ্ধি পাবে। বিনিয়োগকারীর জন্য কি, নিরাপদ এবং বড় বিনিয়োগ হয়, সহজেই হস্তান্তরযোগ্য। এই বিলটা খুব সহজেই কি, বাণিজ্যিক কাগজটা খুব সহজেই হস্তান্তর করা যায়, স্বল্প সময় মুনাফা অর্জন, মানে খুব কম সময়। দেখো 3 মাস থেকে 9 মাস, এটা খুব কম সময় না? তো এরকম। তো বাণিজ্যিক হুম। কাগজের অসুবিধাও আছে কিছু, কেবল বড়দের জন্য, ছোট কোম্পানিরা সাধারণত এটা করতে পারে না। ঝুঁকিও আছে, জমানতবিহীন যেহেতু, সেহেতু ঝুঁকি থাকে যায়। বাজার নির্ভরশীলতা, মুদ্রা বাজারের অবস্থা খারাপ হলে বিক্রয় করা কঠিন হয়। অপরিবর্তনীয়, ব্যাংক ঋণের মতো এর মেয়াদ সহজে বাড়ানো যায় না। তাহলে কি, একটা সতর্কতা আছে, যদি কোম্পানি সময় মতো অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয়, তবে কোম্পানির ক্রেডিট রেটিং বা বাজার ইমেজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মিট করো একজনে। দেখো, বাণিজ্যিক কাগজ বিভিন্নভাবে বিক্রয় হয়। দেখো, সরাসরি বিক্রয়, কোম্পানি নিজেই বিনিয়োগকারীর কাছে সরাসরি বিক্রয় করতে পারে। ঠিক আছে, এতে ব্রোকার ফিটা বাঁচে। ডিলারের মাধ্যমে, বড় বড় কোম্পানি ডিলারের মাধ্যমে কেনে, যেমন আমরা পণ্য ডিলারের মাধ্যমে কিনি, এরকম ভাবেও কেনা বেচা হয়। আইনি, এই যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মাধ্যমেও এইটা ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। তাহলে বাণিজ্যিক কাগজের এইখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই জিনিসগুলো আমাদের অঙ্ক করার জন্য লাগবে। বাণিজ্যিক কাগজের খরচ এবং চার্জসমূহ, বাট্টা খরচ, লিখিত মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য এটার কি প্রধান খরচ। এছাড়াও দেখো ইস্যু খরচ, এটা যে ছাপা, বিজ্ঞাপন এবং আইনি বাবদ কিছু খরচ আছে, এটা ছাপাইতে একটা কষ্ট আছে না? এবার এদের চাইলেই তো আমি এই বাণিজ্যিক পত্র বিক্রি করতে পারবো না, এই জন্য বিজ্ঞাপন দিতে হয়। এরপর আইনি, এটা লিগ্যাল কিছু কাজকর্ম আছে, সেটা বাবদ আছে। ডিলার কমিশন, মানে যার কাছ থেকে আমি ডিলারের কাছে যদি দেই, তাহলে ডিলারকে কিছু কমিশন দিতে হবে না, সেটা। এছাড়া যদি আমি ক্রেডিট রেটিং এজেন্সি থেকে যদি রেটিং নিতে হয়, সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের এই ফিটা লাগবে। তাহলে এই কয়টা ফি আছে। এছাড়া আছে ফ্লোটেশন কস্ট, এফসি, ফ্লোটেশন কস্ট। ঠিক কষ্ট। আছে, এই যেটা ইস্যু খরচ, এই যেটা বলছে এফসি মানে ফ্লোটেশন কস্ট, এটাই। এবার দেখো, বাণিজ্যিক কাগজের ব্যয় নির্ণয়ের একটা সূত্র জাস্ট ওইরকমই। দেখো, যেটাকে বলা হয় কেসিপি, কেসিপি, আমরা কস্ট অফ কমার্শিয়াল পেপার, কস্ট অফ কি পেপার, কমার্শিয়াল পেপার। কমার্শিয়াল তো পেপার। কস্ট অফ কমার্শিয়াল পেপারের সূত্র হচ্ছে এফবি মাইনাস এসবি, এফবি মাইনাস এসবি। এসবি ইন্টু 360 ডিভাইড বাই ডিএম, মানে ডেট অফ ম্যাচুরিটি, ডেট অফ সিকিউরিটি। ম্যাচুরিটি। তো আগেরটাই কিন্তু ছিল 360, এখানে হচ্ছে বাক ছিল কি সিপি মাইনাস ডিপি। ঠিক আছে, তো এখানে আছে ডিএম। আর কেসিপি ফেস ভ্যালু মাইনাস ডিএমএর সেলস ভ্যালু। নিচে লেখা আছে হুম। ডেজ টু ম্যাচুরিটি। হ্যাঁ। এই যে ডিএমএর ডেজ টু ম্যাচুরিটি। হ্যাঁ, ডেস টু ম্যাচুরিটি, আমি বলছি আগের অঙ্কটায় সিপি মাইনাস ডিপি ছিল। হুম। তাহলে দেখো, এফবি মাইনাস এসবি, তাহলে ফেস ভ্যালু কোনটা, যেটা লিখিত থাকবে, ওই যে কম মূল্যের দাম। এখন এসবি, এসবি বলাটা ঠিক হবে না, এটাকে এনএসবিও লেখা যায়। ঠিক আছে, এরকম। তাহলে দেখো, একটা কোম্পানি ধরো এবিসি কোম্পানি টাকার 5 লাখ টাকার একটা বাণিজ্যিক কাগজ 90 দিনের জন্য
4,80,000 বেচে। বাণিজ্যিক কাগজের ব্যয় কত? তাহলে দাম লেখা কত? 5 লাখ, বেচছে কত? 4,80,000। 4,80,000। তাহলে যখন পরিশোধ করবে তখন কয় টাকা পরিশোধ করা লাগবে? ওর 5 লাখ পরিশোধ করা লাগবে। পাঁচ এই লাখ যে 20,000 টাকা যে তার দিল, এটাই হচ্ছে তার কি? খরচ। তো এটা লস। শতকরা হারটা আমাদের বের করে নিতে হবে। তো প্রথম এই যে লাভটা দিলাম, তারপর কয় টাকার উপর লাভ দিলাম? 4,80,000 টাকার উপর কয় টাকা দিলাম? তাহলে 20,000 টাকা লাভ দিলাম, এই জন্য 4,80,000 দিয়ে ভাগ হবে। ঠিক আছে? হুম। 5 লাখ মাইনাস 4,80,000, তাহলে 20,000 টাকা লাভ দিলাম কয় টাকার উপরে? 4,80,000 টাকার উপরে। এরপর কয় দিনের ম্যাচ ছিল? 360 দিনের মধ্যে খাটছে 90 দিন, এই জন্য 360/90। তারপর করার পর 100 দ্বারা গুণ দিলে পাইলাম কত? 16.67% আমার কি কস্ট অফ কমার্শিয়াল পেপার। এবার দেখো এখানে একটা বাণিজ্যিক কাগজের লিখিত মূল্য 10 লাখ, এটি 9,50,000 টাকায় বিক্রয় করা হলো, যার মেয়াদ মাত্র 120 দিন। ইস্যু সংক্রান্ত খরচ বিক্রয় মূল্যের 5%। কত হইলো? বিক্রয় মূল্যের 5%। 5%। এখন দেখো আমি বলছিলাম যে এই যে এই সূত্রটা, এফবি মাইনাস হচ্ছে এনএসবি মাইনাস কি? এনএসবি। এনএসবি। এনএসবি এরপরে ডিভাইডেড বাই এনএসবি, ডিভাইডেড বাই কি? এনএসবি। ঠিক আছে? এনএসবি। তো এনএসবি বের করে হুম। নিতে হবে। তাহলে মূল্যটা কত আমাদের? যে ফেস ভ্যালু কত? 10 লাখ, এই জন্য লিখলাম এই 10 লাখ ফেস ভ্যালু, মাইনাস হচ্ছে নেট সেলস ভ্যালু। নেট সেলস ভ্যালু কত? সেলস ভ্যালু 9,50,000, তার উপরে 5% কত? তার উপরে যদি 5% ধরি, মাইনাস করে দেবো। এই যে 9,50,000 মাইনাস 9,50,000 মাইনাস 5%, গুণ 5%, তাহলে আসলো কত? 9,45,250। এটা হচ্ছে নেট সেল ভ্যালু। এটা বাদ দেওয়ার পর ভাগ দিলাম কত? নেট সেল ভ্যালু দ্বারা ভাগ দিলাম, এরপর 360 দিয়ে গুণ, নিচে 120 দ্বারা ভাগ। তারপর আমরা যদি অঙ্ক করি তাহলে আসলো কত? 17.38%। ঠিক আছে? হুম। হ্যাঁ।